কেন নতি স্বীকার করল আমেরিকা? বারুদের গন্ধ বনাম শান্তির বার্তা। এপ্রিল 2026। আজ সকালে যখন বিশ্ববাসী ঘুম থেকে উঠল, তখন সবার মনে একটা ভয়াবহ আতঙ্ক ছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ কি আজই শুরু হবে? গত রাতেও ইরান আর ইসরায়েলের মিসাইলগুলো একে অপরের দিকে সরাসরি তাক করা ছিল। পারস্য উপসাগরে ড্রোন আর স্টিলথ ফাইটারের গর্জন বলছিল ধ্বংসলীলা এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশ থেকে বারুদের গন্ধ কিছুটা হলেও কমে এসেছে। এক অবিশ্বাস্য মোড় নিল আন্তর্জাতিক রাজনীতি। কেউ যা কল্পনা করতে পারেনি তাই করে দেখালো দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান। তাদের মধ্যস্থতায় আমেরিকা, ইরান এবং ইসরায়েল একটি ঐতিহাসিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, চিরশত্রু আমেরিকা কেন হঠাৎ ইরানের 10 দফা দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে? কেন ট্রাম্প প্রশাসন এই বিতর্কিত চুক্তিতে সই করল? অনেকেই অবাক হচ্ছেন যে তুরস্ক বা কাতার যা পারেনি, পাকিস্তান তা কিভাবে সম্ভব করল। পাকিস্তান কেন এই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে গ্যারান্টার হওয়ার সাহস দেখালো? এর পেছনে রয়েছে 3টি প্রধান কৌশলগত কারণ। প্রথমত, ইরানের সাথে পাকিস্তানের 900 কিলোমিটারের সীমান্ত। তেহরানে আগুন লাগলে তার ধোঁয়া ইসলামাবাদে আসবেই, যা পাকিস্তান কখনোই হতে দিতে পারে না। দ্বিতীয়ত, জেনারেল আসিম মুনির এবং সিআইএ প্রধানের সেই অতি গোপন বৈঠক। পর্দার আড়ালে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এক জটিল দুলিয়াতি চালিয়েছে। পাকিস্তান কেবল বার্তাবাহক ছিল না, তারা গ্যারান্টার হিসেবে কাজ করেছে। তারা আমেরিকাকে আশ্বস্ত করেছে যে ইরান আলোচনা টেবিলে ফিরবে, আর ইরানকে বুঝিয়েছে যে যুদ্ধের চেয়ে কূটনীতি এখন বেশি লাভজনক। ইরানের 10 দফা দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের রহস্য। এই চুক্তির বিতর্কিত অংশ হলো ইরানের 10 দফা দাবি। এর মধ্যে 1 নম্বর দাবি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরান দাবি করেছে তাদের শান্তিপূর্ণ পারমাণবিক সক্ষমতাকে আইনি স্বীকৃতি দিতে হবে এবং তারা 95% পর্যন্ত সমৃদ্ধ করার অধিকার চায়। 91% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে শুধু কি বিদ্যুৎ হয়, নাকি পরমাণু বোমা? আমেরিকা এতদিন একে রেড লাইন বললেও এখন তারা কেন নমনীয়? ট্রাম্প কি তবে ইরানের পরমাণু শক্তিকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে দিলেন? ইরান দাবি করেছে তাদের ওপর থেকে সব ব্যাংকিং ও তেল বিক্রির নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে হবে। যুদ্ধের কারণে হওয়া অর্থনৈতিক ক্ষতির জন্য বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে এবং মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে মার্কিন সেনা সরাতে হবে। ইরানের এই 10 দফা দাবি মূলত বিশ্ব রাজনীতিতে আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি নীল নকশা। এই দাবিগুলো কেন এত স্পর্শকাতর এবং কেন আমেরিকা এগুলো নিয়ে আলোচনা করতে রাজি হচ্ছে, তার বিস্তারিত ব্যাখ্যা করা হলো। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যেটা সবচেয়ে বিতর্কিত দাবি। ইরান দাবি করেছে তারা 95% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার চায়। সাধারণত বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম যথেষ্ট, কিন্তু 90% বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মানেই হলো সেটি পারমাণবিক বোমা তৈরির জন্য উপযুক্ত। আমেরিকা এতদিন এটাকে রেড লাইন বললেও এখন আলোচনায় রাজি হওয়ার মানে হলো তারা পরোক্ষভাবে ইরানের পারমাণবিক সক্ষমতাকে মেনে নিচ্ছে। দ্বিতীয় দাবি, সর্বাত্মক নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরান দাবি করেছে তাদের ওপর থেকে সব ধরনের ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং বিশেষ করে তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে হবে। এর ফলে ইরান আন্তর্জাতিক বাজারে সরাসরি তেল বিক্রি করতে পারবে এবং বিশ্ব অর্থনীতিতে তাদের জব্দ হওয়া শত শত কোটি ডলার ফেরত পাবে। এতে করে ইরানের অর্থনীতি রাতারাতি শক্তিশালী হয়ে উঠবে। তৃতীয় দাবি, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। ইরাক, সিরিয়া এবং পারস্য উপসাগরের বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন অতিরিক্ত সৈন্য ও যুদ্ধজাহাজ সরিয়ে নেয়ার শর্ত দিয়েছে ইরান। এটি সফল হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের সামরিক প্রভাব শেষ হয়ে যাবে এবং এই অঞ্চলে ইরান একক শক্তি হিসেবে আবির্ভূত হবে। চতুর্থ দাবি, অর্থনৈতিক ক্ষতিপূরণ।
গত কয়েক বছরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার জন্য তেহরান বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। ইরান একে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে দেখছে। আমেরিকা এই টাকা দিতে রাজি হওয়া মানে হলো তাদের নিষেধাজ্ঞার নীতি ভুল ছিল সেটি স্বীকার করে নেয়া। পঞ্চম দাবি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্বের 1/3 তেল যে পথ দিয়ে যায় সেই হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ সার্বভৌমত্ব এবং নিয়ন্ত্রণ মেনে নেওয়ার দাবি জানানো হয়েছে। এই জলপথের চাবিকাঠি ইরানের হাতে থাকা মানে হলো তারা যখন খুশি বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে অচল করে দিতে পারবে। ষষ্ঠ দাবি, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা গ্যারান্টি। ইরান দাবি করেছে ভবিষ্যতে ইসরায়েল বা আমেরিকা তাদের কোনো পারমাণবিক বা সামরিক স্থাপনায় সাইবার হামলা বা ড্রোন হামলা করতে পারবে না। তারা একটি আন্তর্জাতিক আইনি গ্যারান্টি চায় যাতে তাদের অবকাঠামো সুরক্ষিত থাকে। প্রক্সি গোষ্ঠীর স্বীকৃতি বা নিরাপত্তা। লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা বন্ধের একটি পরোক্ষ শর্তও এই তালিকায় রয়েছে। ইরান তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করে মধ্যপ্রাচ্যে নিজেদের একটি প্রতিরক্ষা বলয় টিকিয়ে রাখতে চায়। অষ্টম দাবি, জব্দকৃত অর্থ ফেরত। আমেরিকা ও তাদের মিত্রদের ব্যাংকে ইরানের যে বিশাল পরিমাণ অর্থ আটকে আছে তা কোনো শর্ত ছাড়াই ফেরত দিতে হবে। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা। ইরান দাবি করেছে তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে পশ্চিমারা প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। দশম দাবি, দ্বিপাক্ষিক অনাক্রমণ চুক্তি। সবশেষে আমেরিকা ও ইরান একে অপরের ভূখণ্ডে কখনো সরাসরি হামলা করবে না এমন একটি দীর্ঘমেয়াদী লিখিত চুক্তি স্বাক্ষর করতে হবে। কিন্তু এই শান্তি কি স্থায়ী হবে? এই চুক্তির সবচেয়ে বড় দুর্বলতা হলো ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও একটি গোপন চাল চেলেছেন। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই যুদ্ধবিরতি কেবল ইরানের মূল ভূখণ্ডের জন্য কার্যকর, অর্থাৎ লেবাননে হিজবুল্লাহ বা সিরিয়ার ইরানি প্রক্সিদের ওপর ইসরায়েলি হামলা থামবে না। নেতানিয়াহুর এই ঘোষণা চুক্তির স্থায়িত্বকে হুমকির মুখে ফেলেছে। যদি হিজবুল্লাহর উপরে হামলা চলতে থাকে তবে ইরান কি চুপ করে বসে থাকবে, নাকি এটি কেবল একটি সাময়িক বিরতি মাত্র? 14 দিনের ডেডলাইন ও ভবিষ্যৎ। আগামী 14 দিন বিশ্বের জন্য অগ্নি পরীক্ষা। পাকিস্তান একটি কুলিং অফ পিরিয়ড ঘোষণা করেছে। আগামী শুক্রবার ইসলামাবাদে যে পূর্ণাঙ্গ শান্তি বৈঠক হতে যাচ্ছে তা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয় তবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে কমে যাবে, ডলারের বাজারে স্থিতিশীলতা ফিরবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন পাকিস্তান সত্যিই সফল হবে, নাকি এটি কেবল সময়ক্ষেপণের একটি কৌশল মাত্র? ইরান কি পরমাণু বোমা তৈরির জন্য এই সময়টুকু চেয়ে নিচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই ভূ রাজনৈতিক সমীকরণ বুঝতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।